আমার ননদ আমাকে ডেকে নিয়ে বলল, ভাবি তুমি যদি কিছু মনে না করো তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি বললাম কি ব্যাপার বলো, কোনো সমস্যা নাই। সে তখন বলে এই কথা শুনলে তুমি অনেক কষ্ট পাবে। আমি তখন বললাম কষ্ট পেলে আমি পাবো, তুমি বলো। তখন সে বলতেছে, জানো ভাবি, ভাইয়ার সাথে না তোমার ছোট বোনের খারাপ সম্পর্ক আছে। এই কথা শোনা মাত্রই আমি ভীষণ ভাবে চমকে উঠলাম। তখন বললাম মানে? তখন সে বলতেছে কাপা কাপা সরে, ভাবি এই কথা যেন ভাইয়া কোনোভাবেই না জানে, তাহলে আমাকে মেরেই ফেলবে। কালকে যখন তুমি মার সাথে ডাক্তারের কাছে গেছিলে তখন আমার আর তোমার ছোট বোনের স্কুলে যাওয়ার কথা ছিল। ওকে যখন বললাম ও বললো ওর নাকি শরীরটা খারাপ, ও স্কুলে যাবে না। এদিকে ভাইয়াও আর বাসায় আছে, ও কাজে যায় নাই। তো আমি যাওয়ার পরে রাস্তায় তখন মনে হলো যে বাসায় আমার হোমওয়ার্কের খাতাটা রেখে গেছি। পরে আমি যখন আবার বাসায় গেলাম, রুমে এসে দেখি আমার ভাই আর তোমার বোন খুব বাজে অবস্থায়। বিশ্বাস করো ওদের শরীরে একটা সুতাও ছিল না। আমি সঙ্গে সঙ্গে আমার ননদের মুখটা চেপে ধরে বললাম, দয়া করে তুই চুপ কর, আমি এগুলো আর নিতে পারছি না। তখন আমার ননদ খুব ঘাবড়ে গেল। তখন সে আমার হাতটা ধরে বলল, ভাবি আল্লাহর দোহাই লাগে, আমি যে তোমাকে এগুলা বলেছি এগুলা ভাইয়া আর আমার মা যেন কোনোভাবেই না জানে। আমি তোমার ছোট বোনকে অনেকবার সাবধান করছি, অনেকবার চেষ্টা করছি, কিন্তু সে কোনো কিছুই মানে না। সে তো মাঝে মধ্যে ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ার সাথে ঘুরতে যায়। সেদিন শুনলাম সিনেমাও দেখতে গেছে। ওকে যদি আমি কিছু বলি তখন বলে, শোনো তুমি যদি এগুলো বলে দাও তাহলে তোমার ভাইয়া তোমার ভাবিকে ছেড়ে আমাকেই বিয়ে করবে। বিশ্বাস করো ভাবি, এই কথাগুলো এতদিন ভয়ে আমি তোমাকে বলিনি। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো আমি কাউকে বলবো না, তুই চলে যা। কিন্তু কথাগুলো কেন জানি আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ আমার ননদ আমার বোনের সাথে পড়াশোনাতে এত বেশি পারতো না। আমার বোনের রেজাল্ট আমার ননদের থেকে অনেক ভালো, আর ও তো এরকম মেয়েও না। আর ও যদি এসবই করতো তাহলে তো রেজাল্ট গোল্লাই যাওয়ার কথা ছিল। আমার বারবার কেন জানি মনে হচ্ছে আমার ননদ কোনো একটা জিদ মেটাতে চাচ্ছে আমার বোনের উপর, কিন্তু সেটা কি? আমার বোনকে আমি ভালো করেই চিনি, আর ও তো জানে বাবা মা মারা যাওয়ার পর আমি ছাড়া ওর কোনো আশ্রয় নেই। আর ও তো নিশ্চয়ই চাইবে না ওর শেষ আশ্রয়টুকুও নষ্ট করতে। আমি আমার বোনকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করতে চেয়েও আর জিজ্ঞাসা করলাম না, কারণ মিথ্যা একটা ব্যাপার নিয়ে অযথা ঘরে অশান্তি করতে চাই না। তাছাড়া আমি আমার স্বামীকেও খুব ভালো করেই চিনি। পৃথিবী উল্টে গেলেও সে কোনোভাবে এইসব কাজকর্ম করতে পারে না। আমরা 4 বছর ভালোবেসে বিয়ে করেছি। এসব নিয়ে যদি সংসারে ঝামেলা থাকে তাহলে আমি বা কোথায় যাব, কে আছে আমার? তাই আমি বিষয়টা মাটি চাপা দিয়ে দিলাম। এর 1 সপ্তাহ পর আমি আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম আমার চেকআপের জন্য। তখন আমার প্রেগনেন্সি 7 মাস চলে। এই সময় আমার স্বামী আমাকে নিয়ে খুব সচেতন। সে সব সময় আমাকে বলে যে বাড়িতে কোনো কাজকর্মই করবা না, মা আছে, তোমার বোন আছে, আমার বোন আছে, কোনো দরকার পড়লে তুমি ওদেরকে দিয়ে করাবে। এমন শরীর নিয়ে তুমি যদি কাজ করা তোমার কোনো সমস্যা হয়, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। বিশ্বাস করো সাইমা, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার স্বামীর মুখে যখন এসব কথা বলি তখন আমি বরাবরই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকি। কলিজাটা আমার ঠান্ডা হয়ে যায়। এরপর মনে মনে একা একাই ভাবলাম, ছি, এরকম ফেরেস্তার মতো মানুষকে কেউ এইভাবে মিথ্যা ব্লেম দিতে পারে? নিজের পেটের আপন ভাই, তাও আবার শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য। এরপর আর কিছু না ভেবে আমি বেরিয়ে পড়লাম চেকআপের জন্য। রাস্তায় গিয়ে হঠাৎ মনে হলো আমি আমার আগের রিপোর্টটা রেখে এসেছি। তখন মাকে বললাম, মা আপনি গেটে দাঁড়ান, আমি গিয়ে রিপোর্টটা নিয়ে আসি। ভেতরে ঢুকে আমি সোজা চলে গেলাম আমার রুমের দিকে। রুমে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। যা দেখলাম এটা আমি দুঃস্বপ্নও ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম কিছু দেখতে হবে। তবে তাহলে আমার ননদের কথা সত্যি হলো। হে আল্লাহ, এ কি দেখছি আমি? আমাকে দেখে তারা দুজনে দুদিকে সরে গেল। এসব দেখে আমার মাথা ঘুরাচ্ছে, বমি বমি পাচ্ছে। আমি তো দুঃস্বপ্ন বিশ্বাস করি নাই যে এগুলো হবে। আমার শাশুড়ি যদি জানতে পারে তার ছেলে আর আমার বোন তারই ঘরে এরকম নির্লজ্জ আর বেহাইপনা করতেছে, তাহলে তো আমার বোনকে বাড়ি থেকে বের করে দিবে, আর আমাকেও যে রাখবে সেটার কোনো নিশ্চয়তা নেই। তখন আমার বোন কোথায় গিয়ে আশ্রয় নিবে? বুকের উপর পাথর চাপা দিয়ে আমি চোখের পানি মুছতে মুছতে কাগজগুলো নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার আমাকে চেক আপ করে বললেন, আপনি মেয়ে সন্তানের মা হবেন। এই কথা শুনে আমার শাশুড়ি খুশি আত্মহারা হয়ে তার গলার চেনটা আমার হাতে ধরিয়ে দিলেন। চেনটা দেখা মাত্রই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। না, এটা কোনো আনন্দের কান্না নয়, এই কান্না বুকে প্রচন্ড কষ্ট আর চাপা দুশ্চিন্তার কান্না। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে জানতে পারবে তার বাবা এরকম দুশ্চরিত্র আর নোংরা, তখন সে ব্যাপারটা কিভাবে নিবে, আর আমি বা এই লোকটার সাথে কিভাবে সারাটা জীবন পার করব? আমি যেন আর নিজের মধ্যে নেই, আমার শরীরে সমস্ত শক্তি হারিয়ে গেছে। আমার শাশুড়ি মা এরকম দেখে আমাকে বলতেছে, কি গো বৌমা, মেয়ে সন্তান হবে বলে তুমি খুশি না? তখন আমি কান্নামাখা কণ্ঠে বললাম, মা আমি অনেক খুশি, সত্যি আমি অনেক খুশি। এরপর আমরা দুজন বাসায় চলে আসলাম। এসে দেখে আমার বোন বিছানায় শুয়ে আছে আর আমার ননদ টেবিলে পড়তেছে। তারপর আমি ওর সাথে কোনো কথাই বলিনি, আমি আমার কাজে লেগে গেলাম। সন্ধ্যার সময় আমার ননদ আমাকে ডেকে বলতেছে, ভাবি তুমি কি তোমার বোনকে কিছু বলছো? আমি বললাম, না কিছু তো বলিনি। ননদ তখন বলল, তুমি যদি কিছু নাই বলো তাহলে তোমার বোন আমাকে এতগুলো কথা শোনালো কেন? সে বলল সে নাকি সবাইকে মজা দেখিয়ে ছাড়বে। আমি যখন বাসায় ফিরলাম দেখি ও একাই শুয়ে আছে। আমি তখন বললাম, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? সে বলতেছে, আমার রোগ হয়েছে, রোগ মানুষ জ্বালানোর রোগ। রাতের বেলা আমার স্বামী বাসায় ফিরলো হাতে 1 প্যাকেট মিষ্টি নিয়ে। সেই মিষ্টি সে সবাইকে খাইয়ে দিচ্ছে। এরপর যখন আমার কাছে আসলো মিষ্টি খাইয়ে দেওয়ার জন্য, আমি তাকে বললাম, খবরদার তুমি একদম আমার কাছে আসবে না। সে হাসার ভান করে আমাকে বলল, ওমা মেয়ে হবে বলে তুমি খুশি না?
আমি কিছু বলার আগে সে চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো, মা মা এদিকে আসো। তার ডাকাডাকি শুনে বাড়ির সবাই হাজির। শাশুড়ি মাকে দেখে সে আমার মুখে মিষ্টি তুলে দিল। তখন আমি আর কি করা, মিষ্টিটা মুখে নিলাম। মিষ্টিটা তো আমার গলা দিয়ে নামতেই চাইছে না, আমার চোখ জলে ভিজে গেছে আর বুকের ভিতর থেকে হু হু করে কান্না আসছে। আমার তো ভাবতে অবাক লাগছে, আমার ছোট্ট বোনটি এত সহজে এত পাকা অভিনেত্রী হয়ে গেছে। কত বড় দুঃসাহস হলে এই কাজ করতে পারে। যে মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি, বাবা মা নেই, নিজের সংসারে আশ্রয় দিয়েছি, সেই আমার এই সংসারটাতে কুড়াল মারলো। স্বামী আমাকে বলছে, কি হয়েছে তোমার, এত দুশ্চিন্তা করতেছো কেন? আমি বললাম, তুমি এই কথা কিভাবে বলো, তোমার তো লজ্জা থাকা উচিত। তখন সে আমাকে বলতেছে, ধুর বোকা, সকালে কি না কি দেখছো, এটা এখনো মনে রাখছো, সব ভুলে যাও। আমি তাকে বললাম, তুমি তোমার স্ত্রীর ছোট বোনের সাথে ব্যভিচারে লিপ্ত, 4টা বছর তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, এর প্রতিদান তুমি এই দিলে? আমার কথা শুনে আমার স্বামী আমাকে ধমকের সুরে বলল, চুপ করো তুমি, মা যদি এগুলো জানতে পারে তাহলে তোমাদের 2 বোনের কারোর এই বাড়ি তার থাকা লাগবে না। ওর কথা শুনে আমার আরো বেশি কান্না পেয়ে গেল। সে আমার মুখটা চেপে ধরে বলল, সব সময় চুপ থাকো, আর এখন থেকে আমি যা বলবো সেটা না শুনলে বুঝতেই তো পারতেছো কি হবে। আমি না আসলে ভীষণ খারাপ একটা ছেলে, লজ্জা শরম কিচ্ছু আমার নেই, আমার তো এইসব ব্যাপার কেউ জানলে কিচ্ছু হবে না, অথচ তোমাদের 2 বোনের কি হবে তুমি জানো? সে আমাকে বলতেছে, এখন চুপচাপ ঘুমিয়ে যা। তখন আমি তার মুখে একদলা থুথু ছিটিয়ে বললাম, জানোয়ারের বাচ্চা, তোর মতো মানুষ যেন দুনিয়াতে 2টা না। তখন সে রেগে গিয়ে তার 2 হাত দিয়ে আমার গলা টিপে ধরলো আর আমাকে বলতে লাগলো, হারামজাদি, আজকে তোকে আমি মেরেই ফেলবো, জানোয়ার, ফকিন্নির বাচ্চা, স্বামীকে যদি সম্মান করতে না পারিস তাহলে বেঁচে থেকে আর কি করবি? হ্যাঁ, একটু আগেও ভেবেছিলাম যে আমি মরে যাব, কিন্তু এখন তবে কেন বাঁচার জন্য আমার মন কাঁদছে। আমি কি আদৌ আজকে ওর হাত থেকে বাঁচতে পারবো? এই গল্পের বাকি অংশটি যদি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে।